আমাদের আজকের ক্লাসের যে মূল আলোচনা থাকছে এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এখানে আমরা দেখব কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং এটার অ্যাকাউন্ট সেট আপ কেমন হয়, এখানে ফর্ম ফিল আপ কেমনে করতে হয়, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কেমনে করতে হয় এবং ইত্যাদি আরো অনেকগুলো ব্যাপার আমরা জানবো। প্রয়োজনীয় তথ্যাদি কিভাবে সাবমিট করতে হয়। এখানে আমাদের কি কি প্রয়োজন আছে একটু দেখে নেই। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের প্রয়োজন এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি। যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। এনি অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে যে কোনো একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। একটা সক্রিয় ফোন নম্বর থাকতে হবে আপনাদের, যে ফোন নম্বরটা আগে পরে কখনো ব্যবহার করেননি। পাশাপাশি পিওনিয়ার অ্যাকাউন্ট আগে পরে থাকা যাবে না। যে অ্যাকাউন্ট তৈরি করবেন, আগে অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে আপনাকে ডিভাইস রিসেট করে নিতে হবে। রিসেট করে, সে উইন্ডোজ থাকলে নতুন করে উইন্ডোজ দিবেন, কম্পিউটার হলে নতুন করে রিসেট দিয়ে নতুন ইমেইল, নতুন ফোন নম্বর দিয়ে কাজ করতে হবে। আগের তথ্য দিয়ে আর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এবং অ্যাক্টিভ এবং ভেরিফাইড একটা ইমেইল অ্যাড্রেস থাকা লাগবে নতুন, যেটা আগে পরে এই ধরনের কোনো কাজে ব্যবহার করেন নাই। এরপরে ব্যাংক স্টেটমেন্ট এবং ইউটিলিটি বিল। আপনার ব্যাংকের যে ব্যাংকটা থাকবে অ্যাক্টিভ, এই ব্যাংকের লেনদেনের কাগজপত্র থাকা লাগবে, প্রমাণপত্র, স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট পেপার থাকতে হবে, বা ব্যাংকে উঠিয়ে নিয়ে আসতে পারবেন এরকম অবস্থা থাকতে হবে। পাশাপাশি ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিল বা গ্যাসের বিলের কাগজ থাকতে হবে, যেটা ঠিকানা এবং অবস্থানের বৈধতা যাচাইয়ের জন্য প্রয়োজন হয়। তো আজকের ক্লাসের মূল আলোচনার মধ্যে অনেকগুলো একটু জটিল কঠিন ব্যাপার থাকবে। জটিল কঠিন ব্যাপার বোঝার দিক দিয়ে না, বরঞ্চ স্টেপ গুলা মনে রাখার ব্যাপার দিয়ে। তাই সবাই ভালোভাবে ক্লাস দেখবেন এবং ক্লাস অনুযায়ী পরবর্তীতে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করবেন। কারণ এখানে এই পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের কোনো রকম ভুলের অবকাশ নেই। ভুল করলে সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। ভুল হলে কিন্তু এটা ভুল থেকে যাবে এবং পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে ধকল পোহাতে হবে, অনেক জটিলতা তৈরি হবে। ঠিক আছে? তো আমরা একটু জানার চেষ্টা করি পেমেন্ট গেটওয়ে এটা কি। পেমেন্ট গেটওয়ে হচ্ছে এমন একটি মাধ্যম যার দ্বারা অর্থ লেনদেন করা হয়। খুব সহজ ব্যাপার। পেমেন্ট গেটওয়ে হচ্ছে অর্থ লেনদেন করার মাধ্যমকে বলা হয় পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে অনেক ধরনের আছে, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে এমএফএস। এমএফএস কি? এমএফএস হচ্ছে মোবাইল ফান্ড ট্রান্সফার সিস্টেম, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়। এগুলোই হচ্ছে মোবাইল ফান্ড ট্রান্সফার সিস্টেম বা এমএফএস। এর মাধ্যমে টাকা লেনদেন করা যায় এমএফএস এর মাধ্যমে, এবং এগুলো এক ধরনের পেমেন্ট গেটওয়ে, যেটা বললাম বিকাশ, নগদ। ঠিক আছে? আর এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। একটা সময় ছিল যখন দেখা যাচ্ছে আমাদের এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য আহ, এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সহজেই লেনদেন মানে করতে পারতো। অর্থাৎ দেখা যাচ্ছে সোনালী ব্যাংক আর একটা সোনালী ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারতো, কিন্তু একটা সোনালী ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে, অগ্রণী বা গ্রামীণ ব্যাংকের সঙ্গে যদি লেনদেন করতে চাইতো তখন সেটা কিন্তু খুব সহজ ছিল না, বর্তমানে যেরকম সহজ। তো এই জায়গা থেকে মূলত তিন ধরনের বাংলাদেশে তিন ধরনের পেমেন্ট গেটওয়ে বা কোর ব্যাংকিং সিস্টেম চালু আছে। ঠিক আছে? যেটার মধ্যে ইন্টার ব্যাংক ও লেনদেনটা হচ্ছে এখানে করা হয় পিজি, পেমেন্ট গেটওয়ে যেটা আছে। হ্যাঁ, আচ্ছা। তো এই যে তিনটা ধরনের কথা বললাম কোর ব্যাংকিং সিস্টেম, এই তিনটা ধরন হচ্ছে এমআরটিজি, এলপিএসবি, আর একটা হচ্ছে বিইএফটিএফ। ঠিক আছে? আমি আবারও বলছি, আমাদের এখানে বর্তমানে মানে বাংলাদেশের তিনটা ব্যাংকিং সিস্টেম প্রচলিত আছে, বা বর্তমান বিশ্বে তিনটা ব্যাংকিং সিস্টেম প্রচলিত আছে। একটা হচ্ছে এমআরটিজি, এলপিএসবি, বিইএফটিএফ। এটা আমি একটু ব্যাখ্যা করে বলছি। এর মধ্যে এলপিএসবি এটা সবচাইতে ফাস্ট এবং রিলায়েবল রিসোর্স। ঠিক আছে? তারপরে আছে হচ্ছে বিইএফটিএফ, এটা একটু স্লো, সময়ে আহ, নেয়, গ্রাহক 24 ঘন্টা পর পেমেন্ট পায় আর কি, এই এলপিএসবি এটাতে। আর যেমনটা বললাম এমআরটিজি, এটা হচ্ছে দেখা যাচ্ছে সবচেয়ে ম্যানুয়াল যে পদ্ধতিগুলো আছে, সে ম্যানুয়াল পদ্ধতি হচ্ছে এটা। ঠিক আছে? তো আমি আবারও বলছি, এলপিএসবিটা হচ্ছে সবচাইতে ফাস্ট এবং রিলায়েবল। বিইএফটিএফ যেটা আছে এটা একটু স্লো, 24 ঘন্টা আম, মোটামুটি সময় নেয়।
লেনদেন করার ক্ষেত্রে। আর এমআরটিজি যেটা আছে, এটা বাংলাদেশ ব্যাংক অনুমোদন সাপেক্ষে চেক বইয়ের মাধ্যমে, যেটা ম্যানুয়ালি আমরা লিখে লিখে করি আর কি, একটা চেক বই লিখে নেই ব্যাংকে টাকা লেনদেন করার জন্য। তো এটা হচ্ছে এমআরটিজি। ঠিক আছে, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেন করার ক্ষেত্রে এই পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে এমআরটিজি। তবে আমরা পেমেন্ট গেটওয়ে তো বুঝলাম নাকি সবাই, যে পেমেন্ট গেটওয়ে তিনটা আছে। একটা হচ্ছে এমআরটিজি, যেটা হচ্ছে ব্যাংকের চেক বইয়ের মাধ্যমে তথ্য মানে অর্থ আদান প্রদান হয়। একটা হচ্ছে বিইএফটিএফ, যেটা একটু স্লো, সময় সাপেক্ষে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট আদান প্রদান হতে পারে। এবং সবচেয়ে ফাস্ট এবং রিলায়েবল হচ্ছে এলপিএসবি। ঠিক আছে, যেটা সবচেয়ে ফাস্ট এবং রিলায়েবল। এবং আমি যে শর্ট ফর্ম গুলো বলছি, এগুলো আপনারা ইন্টারনেটে অনলাইনে সার্চ করে জেনে নেবেন বিস্তারিত। তো পেওনিয়ারও ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম, আমরা যেটা নিয়ে আজকে কাজ করব। ঠিক আছে, যার মাধ্যমে আমরা মার্কেট থেকে মার্কেটের বাইরে যে কোনো জায়গায় বা বাংলাদেশের বাইরে, ঠিক আছে, যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারি, পেমেন্ট রিসিভ করতে পারি। এবং এটা বাংলাদেশ থেকে আহ, অনেক সিস্টেম অনুমোদিত, তার মধ্যে পেওনিয়ার একটা আছে। বাংলাদেশে অনেক ধরনের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম অনুমোদিত আছে, বাট তার মধ্যে একটা সুনামধন্য এবং প্রচলিত হচ্ছে পেওনিয়ার। ঠিক আছে, আর এটা বাংলাদেশে ব্যবহার করার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমের মধ্যে। এবং এটা ফ্রিল্যান্সারদের মধ্যে অনেক জনপ্রিয়, যেহেতু এটা সহজলভ্য এবং বাংলাদেশ অনুমোদিত। তাই তো এটা কেন ব্যবহার করব, এর ইতিহাস হচ্ছে 2005 সালে পেওনিয়ার অ্যাকাউন্ট তার যাত্রা, পেওনিয়ার এই কোম্পানিটা তার যাত্রা যাত্রা শুরু করে নিউ ইয়র্কে। মূলত এর সদর দপ্তর। আর এটা 200টা দেশের বেশি দেশে এর কার্যক্রম পরিচালিত হয়। আর প্রায় 150টার বেশি মুদ্রা, যেমন বাংলাদেশ একটা মুদ্রা, ইন্ডিয়া রুপি একটা মুদ্রা, পাকিস্তান একটা মুদ্রা, তারপর ইয়েন এক ধরনের মুদ্রা, তো এরকম বিভিন্ন দেশের যে মুদ্রা বা কারেন্সি আছে, এরকম প্রায় 150টার বেশি মুদ্রা নিয়ে হচ্ছে এই পেওনিয়ার অ্যাকাউন্ট কাজ করে থাকে। তো আপনারা পেওনিয়ার কার্ড ইস্যু যদি করে থাকেন, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো এটিএম বুথের মধ্যে আপনি ওই অর্থ লেনদেন করতে পারবেন, ওই দেশের কারেন্সিতে ক্যাশ আউট করতে পারবেন উইদাউট এনি ক্যাশ আউট চার্জ। অর্থাৎ আপনি বাংলাদেশ ডলার আর্ন করছেন, এখন বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে আপনি টাকা উত্তোলন করবেন এই পেওনিয়ারের মাস্টার কার্ড দিয়ে। সেক্ষেত্রে পেওনিয়ারের মাস্টার কার্ডে আপনি বর্তমান যে ডলার ভ্যালু আছে সেই ভ্যালুটাই আপনি আহ, এখান থেকে পাবেন, ওই এটিএম মেশিন থেকে। সেক্ষেত্রে আপনাকে 1 টাকাও এক্সট্রা দিতে হবে না, 1 টাকাও চার্জ দিতে হবে না, ক্যাশ আউট চার্জ। বুঝতে পারলেন, এটা হচ্ছে পেওনিয়ার কার্ডের সুবিধা। এর জন্য পেওনিয়ারে অবশ্যই মানে কার্ডের জন্য মূলত আপনার 3,000 টাকা দিতে হয় বছরে। আর যখন আপনি একটা অ্যাকাউন্ট মেনটেন করবেন, তখন পেওনিয়ার কার্ডে আপনাকে 3,000 টাকা দিতে হয়। আর যদি $2,000 বেশি আপনি লেনদেন করেন, দেখা যাচ্ছে পেওনিয়ার কার্ড আপনি ইস্যু করলেন, ব্যবহার করলেন না, তখন আপনার এই পেওনের কার্ডে বা এই অ্যাকাউন্টে হচ্ছে 2,000 টাকার বেশি হচ্ছে দিতে হবে, 3,000 টাকার বেশি হচ্ছে দিতে হবে, যেটা প্রায় আহ, আহ, 20.95 ডলার সামথিং এরকম হচ্ছে অ্যামাউন্ট কেটে নেয়। তো এটা 3,000 কাছাকাছি। তো এটা হচ্ছে আপনাকে দিতে হবে বছরে। যদি আপনি বছরের মধ্যে $2,000 অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকার বেশি লেনদেন করেন এই পেওনিয়ার অ্যাকাউন্টে, তাইলে পরে আপনার এই চার্জের 1 টাকাও দিতে হবে না। তখন এরা এটা মাফ করে দেয় বা এটা ছেড়ে দেয়। কিন্তু আমরা যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যখন কোনো একটা ট্রান্সফার করব, তখন কার্ডের ঝামেলা হবে না, মানে সেক্ষেত্রে কার্ডে কোনো ঝামেলা হয় না। কারণ কার্ড থাকতেই হবে এমনটা নয়, পেওনিয়ার অ্যাকাউন্ট কিন্তু আমরা চাইলে বাংলাদেশের যে কোনো ব্যাংকিং সিস্টেমের মধ্যে ট্রান্সফার করে সেই ব্যাংকের কার্ড থেকে আমরা টাকা তুলতে পারি। এছাড়া পেওনিয়ার থেকে আবার বিকাশের মধ্যে টাকা তোলা যায়। তো সেক্ষেত্রেও আমরা খুব সহজে টাকা তুলতে পারি, যে আমাদের কার্ড থাকতেই হবে এরকম কিছু না। ওকে। আর পেওনিয়ার বাংলাদেশের, আমি যেমনটা বললাম, পেওনিয়ার বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাছে খুব জনপ্রিয় হওয়ার একমাত্র কারণই হলো এটা বাংলাদেশ সরকার অনুমোদিত। ঠিক আছে, এই অ্যাকাউন্ট তৈরি করা সহজ, কিন্তু এই প্রসেসটা ভালোভাবে জানতে হবে, যেহেতু অনেকগুলো ধাপ এখানে আছে। কারণ আপনি এটা যদি না জানেন, অ্যাকাউন্ট করতে গেলে অনেকগুলো ভুল করবেন, তাই সতর্ক থাকতে হবে আপনাকে। ওকে। আর আপনাদের মাস্টার কার্ডের কথা যেমনটা বললাম, পেওনিয়ার মাস্টার কার্ড, এটার আহ, অন্যান্য কার্ডে যেমন একটা ফি থাকে, এই কার্ডেও ফি আছে। এই বিষয় নিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করার পরে যখন শেষ পর্যায়ে পৌঁছাবো, তখন এটা নিয়ে আলোচনা করবো। ওকে। স্যার, আমাদের যে অ্যাকাউন্ট করে দেওয়ার কথা ছিল, অ্যাকাউন্ট কাউকে কেউ করে দিতে পারে না, অ্যাকাউন্ট নিজের করে নিতে হবে, আমরা জাস্ট পদ্ধতিগুলো দেখবো। ঠিক আছে।
আচ্ছা, যে ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই হবে। আচ্ছা, তো যেমনটা বললাম, আমাদের পিওনিয়ার কার্ড অ্যাকাউন্ট বা যে কোনো কিছু অ্যাকাউন্ট তৈরি করতে কি কি লাগবে আমরা আবার একবার দেখে নিই। একটা বৈধ ইমেইল লাগবে, একটা মোবাইল নম্বর লাগবে, এনআইডি কার্ড, স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকতে হবে। তারপরে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী যদি মিলে থাকে তাইলে ভালো হয়, যে আপনার নামেই অ্যাকাউন্ট আছে এরকম হলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের সাথে সম্পৃক্ত হতে হবে, কারণ এখানে লোকেশন আরো অন্যান্য বিষয় আছে যেগুলো যাচাই বাছাই করতে হয়। ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার গ্রামের ঠিকানা, ইউটিলিটি বিল ইত্যাদি তথ্য লাগবে, পানির বিল বা বিদ্যুৎ বিল এগুলোর কাগজ লাগবে। এই তথ্যগুলো আপনার ঠিকানা সঠিক কিনা সেটা যাচাই করতে ব্যবহার করা হয়। তো আপনাদের মধ্যে কার কার এখানে থাকা সকল তথ্য আছে, এবং আপনারা এখন অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? তো কার কার এরকম এই সকল তথ্য আছে, একটা পাসপোর্ট, এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট আছে অথবা লেনদেন হচ্ছে সেখানে, পাশাপাশি ফোন নাম্বার আছে, অ্যাক্টিভ ভেরিফাইড ইমেইল আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, যে আপনি চাইলেই কালকে নিয়ে আসতে পারবেন ব্যাংকের থেকে স্টেটমেন্ট, ঠিক আছে? আর ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিল বা পানির বিলের কাগজ আছে, এরকম কে কে আছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন, তাদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে আমি আজকের অ্যাকাউন্টটা কন্টিনিউ করব। জি। আচ্ছা, তো এখানে আছেন হচ্ছে পাকিন চাকমা। আমি আপনাকে একজন বলছেন আশামণি। স্যার, আমাদের তো ইনকাম শুরু হয় নাই, এখন করে রাখি আর ইনকাম করতে পারি তাহলে তো চার্জ দিলেই হবে, তাই না? চার্জ দিলেই হবে। এই ক্ষেত্রে আমি যদি ইনকাম করতে পারতেছি তখন করি, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি যখন আর্ন করবেন তখনও ই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাকিন চাকমা, আমি একটু আনমিউট করি আপনাকে। জি ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন? জি, জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি মোবাইলে আছেন না কম্পিউটারে আছেন? আমি ল্যাপটপে আছি, জি। ওকে। তো যারা যে অবস্থায় আছেন, যারা যারা হ্যান্ড রাইজ করছেন, হ্যান্ড রাইজ করে রাখেন, আমি ইন কেস যদি প্রয়োজন পড়ে আচ্ছা, আপনি আপনাদেরকেও নিতে পারি। জি। ভাইয়া, হ্যাঁ। আপনি যে কোনো একজনকে নিতে পারেন চাইলে, কারণ আমি থাকলে এখন এগুলো দু একটা হয়তো এখন বের করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, ওকে, বুঝছেন? সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে জি, ঠিক আছে। জি। ওকে, তো এবার আছেন হচ্ছে জিন্নাত আজম। জি। জিন্নাত, প্রশ্ন করেন। আচ্ছা, জি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। আপনি কি সে কম্পিউটারে নাকি মোবাইলে? ভাই আমি মোবাইলে আছি। আমার বিষয়টা হলো যে আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও, বর্তমানে আমি ঢাকায় আছি। তো আমার কারেন্ট বিলের অ্যাড্রেসটা তো বাসার দেওয়া লাগবে না এখানকারটা দিলে হবে? আপনি বাসাটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা দিবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমার ব্যাংক স্টেটমেন্ট মনে করেন আমার, আবার এখানে ঢাকায় করছি আর কি ব্যাংক স্টেটমেন্টটা। আচ্ছা, তাইলে আপনি ঢাকার অ্যাড্রেস দিয়ে দিন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার করার অনুমতি দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আমি আপনার স্ক্রিন থেকে বাকি কাজগুলো দেখাবো। জি, আপনি স্ক্রিন শেয়ার করবেন, জিন্নাত। আচ্ছা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, আপনার স্ক্রিন এখনো শেয়ার হয়নি। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। না, এটা বায়েজিদের স্ক্রিন শেয়ার হয়েছে। আহ জি, আপনি স্ক্রিন শেয়ার করেন। জিন্নাত, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন তো? স্যার আমি তো স্ক্রিনে শেয়ার এখানে ক্লিক করতেছি কিন্তু আমার
অন্য জায়গায় নিয়ে চলে আসছে, এটা তো বুঝতেছি না। শেয়ারে ক্লিক করে দেখবেন ওখানে স্ক্রিন নামে একটা অপশন আছে, স্ক্রিন অপশন পেয়ে যাবেন। হ্যাঁ, স্যার স্ক্রিনে ক্লিক করলে এখানে আমার কাছে পেয়েছে যে ডিসপ্লে ওভার আদার অ্যাপস। হ্যাঁ, পারমিশন দিয়ে দিবেন ওখানে, জুমকে পারমিশন দিয়ে দিবেন। আচ্ছা, জি, এবার আপনি চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে যান। হ্যাঁ, গুগল ক্রোমে নতুন একটা ট্যাব নেন। আচ্ছা, এখানে লিখে সার্চ করেন পেওনিয়ার বিডি, PAYONER বিডি, বাংলাদেশ লিখে সার্চ করেন। হ্যাঁ, চলে আসছে, সার্চ করেন এরপর। হ্যাঁ, নিচে যান। এই যে স্পন্সর্ড রেজাল্ট আসছে, এগুলোতে আমরা যাব না, নিচের দিকে আসেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে মানে আরো নিচের দিকে আসেন। এই যে নিচে এই যে বিশ্বব্যাপী পেমেন্ট অর্থ, এই যে পেমেন্ট করুন ও পেমেন্ট পান, এইটাতে ক্লিক করবেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে দেখবেন এই যে উপরে যে অ্যাড্রেস বার আসছে আপনাদের, ওই যে payoneer.com/bn লেখা দেখছেন? জিন্নাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, সাড়া দিবেন। আপনি এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে payoneer.com, হ্যাঁ, যে payoneer.com/bn লেখা আসছে জি একদম স্যার। উপরে, ওখানে ক্লিক করেন। তো সবাই এই বিষয়টা খেয়াল করবেন যেন আপনারা যে অ্যাড্রেসে আসছেন এখানে আসলে তারপরে এই যে নিচে বিশ্বব্যাপী পেমেন্ট আসছে না, এটার ডান দিকে ওই কলমের আইকনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন কি আসছে, payoneer.com/ কি আসছে, বিয়ান। বিএন এ কি বোঝায়? বিয়ান মানে যে। বিডি তো বাংলাদেশ, কিন্তু বিএন কিন্তু বাংলাদেশের ডোমেইন। হ্যাঁ, বিএন, ইউকে, ইউএসএ এগুলো এরকম থাকতে, যে কান্ট্রিতে থাকবে সেই কান্ট্রির ডোমেইন এই যে এখানে দেখাবে, বুঝলেন? হ্যাঁ, তো এই বিএনটা আসবে যদি আপনারা ইংল্যান্ড বা বাইরের কান্ট্রিতে আসেন, তাহলে এখানে আসবে ইএন। বুঝতে পারলেন? তো সবার জন্য বিএন থাকে, সেই বিষয়টা খেয়াল করবেন। চলে আসেন, ব্যাকে চলে আসেন, ব্যাক বাটনে ক্লিক করেন, ব্যাকে চলে আসবে। আচ্ছা, এবার দেখেন এখান থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করা শুরু করব। এখান থেকে যাব হচ্ছে অ্যাকাউন্টটি খুলুন, এই যে এখানে আপনার অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট খুলুন অপশনে ক্লিক করলে আমরা যে বিষয়গুলো পাবো, এগুলো থাকবে এক একটা জরিপ। যে জরিপগুলো হচ্ছে আমাদের পরিপূর্ণ করতে হবে। এখানে পিওনিয়ার অ্যাকাউন্টের অনেকগুলো তথ্য থাকবে যেগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। তো এরা বলতেছে আপনার প্রয়োজনের জন্য সঠিক অ্যাকাউন্টটি খুঁজুন। আপনার কোনটা প্রয়োজন অ্যাকাউন্টের ক্ষেত্রে? তো আমাদের কোনটা প্রয়োজন এখানে দেখেন, পড়েন। আমরা কি ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী, তথ্য প্রযুক্তি পরামর্শক অথবা ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, বিপিও অথবা কল সেন্টার, এগুলোর মধ্যে কোনটা আমরা? অ্যাফিলিয়েট, অন্যান্য ব্যবসা, ই কমার্স অথবা বিজনেস টু বিজনেস বিক্রেতা। আমরা হচ্ছি প্রথমটা, প্রথম উপরে বাঁ দিকে যেটা আছে প্রথমটা, ফ্রিল্যান্সার অথবা কি অনলাইন পেশাজীবী, তাই না? তো এবার এখানে ক্লিক করেন আপনি। এবার এখানে ক্লিক করলে এবার আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কি চাইছি। আমরা কি আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করতে চাই, নাকি পরিবার ও বন্ধুদের অর্থ প্রদান করতে চাই? কি করতে চাই আমরা? অর্থ গ্রহণ করতে চাই, তাই না? তো এখান জি থেকে হ্যাঁ, এখান থেকে আমাদের হচ্ছে এটা সিলেক্ট করতে হবে যে আমরা অর্থ গ্রহণ করতে চাই। প্রথম অপশনটা আন্তর্জাতিক স্যার। ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করতে চাই, এটা সিলেক্ট করতে হবে।
করে অপশন তো এখানে যে অনেকগুলো অপশন আসছে। আচ্ছা, এবার এইখানে যে অর্থের জায়গাটা, এটা হচ্ছে আমরা কত ডলার পর্যন্ত লেনদেন করতে চাইবো। তো এখানে অনেকগুলো লিমিট আছে আছে আমরা যেভাবে লিমিট দিব সেই অনুযায়ী হচ্ছে আমাদের লিমিটেশন সেট হবে অ্যাকাউন্টে। তো এই যে নিচের দিকে একদম 25,000 US ডলার বা তার বেশি, এটা হচ্ছে আমরা সিলেক্ট করব, সর্বোচ্চটা সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এতক্ষণ হচ্ছে জরিপের কাজ চললো, এবার হচ্ছে আমরা নিবন্ধন প্রক্রিয়ায় যাব। এবার হচ্ছে আপনি এই নিবন্ধন করুনে ক্লিক করবেন। দেখেন মোবাইলে এবং কম্পিউটারে কিন্তু সব সেম, ঠিক আছে, হুবহু একদম। জাস্ট মোবাইলের স্ক্রিন বলে এই যে লম্বালম্বি অবস্থায় আসছে, কম্পিউটারে গেলে আপনাদের কম্পিউটারে বড় করে দেখাবে। বুঝতে পারলেন? জিনাত, বুঝতে পেরেছেন? হ্যাঁ, নিবন্ধন করুন। হ্যাঁ, নিবন্ধন করুনে ক্লিক করবেন। এটা যদি কোনো অ্যাপ থেকে করতাম তাইলে আলাদা কথা বলতে পারতেন আপনারা, কিন্তু আমরা কোন জায়গা থেকে করছি, অ্যাপ থেকে না সাইট থেকে বলেন? সাইট থেকে। হুম, তো সাইট কি মোবাইলে আর কম্পিউটারে কি আলাদা আলাদা হয় নাকি একই হয়? একই হবে। একই হয়। এবার হচ্ছে আমাদের আসল কাজ, ফর্ম ফিল আপ করতে হবে ভর্তি ফর্মের মতো। এখানে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে গেলে ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ফর্ম ফিল আপ করতে দেয় না? এখানেও তাই করতে হ্যাঁ। হবে আমাদের। তো এখানে আমাদের বিজনেস কি, রেজিস্টার্ড নাকি রেজিস্টার্ড না? আমাদের কোনো বিজনেস নাই, তাহলে আমরা এখানে দিব নো, মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড ইয়েট। তো এখানে এরপরে নিচের দিকে চলে আসেন, নিচের দিকে এসে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী, ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে first name। এখানে কি সবগুলো বড় হাতে দিব? এখানে সবগুলো বড় হাতের না, এগুলো আদর্শ রূপে দিতে হবে। আদর্শ রূপ হচ্ছে প্রথম বর্ণ বড় হাতের, বাকি সব ছোট হাতের। আপনার নামের সর্বশেষ অংশ কি? সর্বশেষ হচ্ছে শেখ। শেখ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভোটার আইডি কার্ডে কি এভাবে দেওয়া আছে? এমডি জিন্নাত আজম রাসেল এই শেখ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এটা খেয়াল করবেন। আর এখানে এমডির পরে ডট হয় না, ঠিক আছে। আর ডি বড় হাতের হবে না, ডি ছোট হাতের হবে। আপনারা সবাই খেয়াল করবেন এটা, হ্যাঁ, কারণ নামে এমডি তে ডট থাকলে ডট এখানে দিবেন না। ওকে, এবার নিচে চলে আসেন। নিচে এবার ইমেল অ্যাড্রেসটি দিন। আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। রাসেল শেখ এম। এই সবগুলো পূরণ করছি। আচ্ছা, ইমেল দিয়ে দিছেন, ইমেল সঠিক আছে, খেয়াল হ্যাঁ, করেছেন? ইমান সব। আচ্ছা, এবং ডেট অফ বার্থ। আচ্ছা, এবার হচ্ছে এগুলো সবাই খেয়াল করে দেখেন। এখানে নাম কিভাবে দিতে হবে, নামের প্রথম সকল অংশ এই ফার্স্ট নেমে দিবেন, লাস্ট নেমে দিবেন নামের সর্বশেষ শব্দটি, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি আপনাদের ইমেইলটা দিবেন, তারপরে ইমেইল দ্বিতীয়বার একই ইমেইল দিতে হবে, তারপর ডেট অফ বার্থ দিয়ে এরপরে রেজিস্টার করে দিবেন। জি, রেজিস্টারে ক্লিক করেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রথমেই উপরের দিকে আসেন। প্রথমে আছে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার ক্ষেত্রে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি যদি বাংলাদেশ সিলেক্টেড থাকে ভালো, না সিলেক্ট থাকলে কি করব, সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে আমাদের এখানে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে। কিছু একটা লেখেন, কিছু একটা লেখেন আপনার বিভাগের নাম বা কিছু একটা লেখেন, হ্যাঁ, লিখে। আহ ঠাকুরগাঁও। হ্যাঁ হ্যাঁ, লেখেন, কিছু একটা লেখেন। হ্যাঁ, আচ্ছা, ওয়েট 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 ওয়েট,
এবার এই যে লিস্ট আসছে একটা, দেখছেন? এই লিস্টের হ্যাঁ, একদম নিচে যান, দেখেন। আহা, কোনোটা সিলেক্ট করতে তো বলি নাই। ঠিক আছে। লিস্টের একদম নিচে দেখেন কি লেখা, দেখছেন? কি লেখা বলেন, মুখে বলেন। অটো সিলেক্ট হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, উপরের থেকে উপরের দিকে টান দিবেন, নিচের থেকে টান দিবেন না, হ্যাঁ। যাই হোক, আর কিছু লেখা লাগবে না, নিচে দেখেন লিস্ট আসছে। কিবোর্ডটা সরান, তাইলেই দেখতে পারবেন। হুম। নিচে কি লেখা আসছে? এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে ক্লিক করবেন, এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালিতে ক্লিক করবেন। হ্যাঁ, তো এইটাতে ক্লিক করলে আমাদের মূলত অ্যাড্রেস ফিল আপ করার জায়গা থাকে একটা, কিন্তু এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি, ম্যানুয়ালি যখন অ্যাড্রেস ফিল আপ করতে চাইবেন, তখন আপনাদের এখানে অ্যাড্রেস ফিল আপ করার জায়গা চলে আসবে তিনটা। বুঝতে পারলেন? হ্যাঁ, তো এবার আমাদের এখানে হচ্ছে অ্যাড্রেস ফিল আপ করতে হবে ভোটার আইডি কার্ড অনুযায়ী। আপনার ভোটার আইডি কার্ড বের করবেন এবং এখান থেকে স্ট্রিট অ্যান্ড নাম্বার, এই জায়গাটাতে হচ্ছে আপনি ভিলেজ, পোস্ট অফিস এগুলো দিবেন। কিভাবে দিবেন? এখানে ঠাকুরগাঁও ওটা মুছেন, মুছে ওখানে লিখবেন VILL, বড় হাতের ভি, তারপরে ILL। আই ডবল এল। হ্যাঁ, ভিল। তারপরে এখানে একটা হাইফেন দেন, হাইফেন দিয়ে স্পেস দেন, স্পেস দিয়ে আপনার গ্রাম লেখেন এবার। কমা দেন, কমা দিয়ে হচ্ছে পোস্ট লেখেন, POST। হুম, কমা দিয়ে স্পেস দিতে হবে যে। হ্যাঁ, স্পেস দুটো হয়েছে নাকি একটা, একটু চেক করে দেখবেন, এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা। কমা কি দুটো হয়েছে না একটা? আচ্ছা। একটা। আচ্ছা, তাহলে কমা দিয়ে স্পেস, হ্যাঁ, ওকে। এবার পোস্টের পরে স্পেস দিয়ে পোস্ট অফিসটা লিখে দেন এখানে, পোস্ট অফিস কোথায়। আপনার ভোটার আইডি কার্ডে দেখবেন এই তথ্যগুলো আছে। ভোটার আইডি কার্ড দেখে দিচ্ছি। আচ্ছা, গুড, ভেরি গুড। এটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য, শুধু যে জিন্নাত করছে ব্যাপারটা এরকম নয়, সবাইকে এভাবেই করতে হবে। হ্যাঁ, আর ক্লাস দেখতে দেখতে কাজ করবেন না, খবরদার। ক্লাসটা আগে ভালোভাবে দেখে নেবেন, হ্যাঁ। জি, এটা হয়েছে। আচ্ছা, এরপরে কমা দিয়ে স্পেস দেন। এবার লিখবেন P.S, পুলিশ স্টেশন। পি ডট, এস, এস কি বড় হাতে? জি, এস কি বড় হাতে দিব? হ্যাঁ, এস বড় হাতের। আচ্ছা, এস। পুলিশ স্টেশন। এবার হাইফেন দিয়ে আপনি পুলিশ স্টেশনটা দিয়ে দিবেন। এবার কমা দিয়ে আপনার জেলার নাম লিখে দেন। এখানে কি দিব? ওই কমা জেড। দিয়ে জাস্ট জেলা, না কিচ্ছু লেখা লাগবে না, জেলার নামটা দিয়ে দেন, জেলা কোথায়। আচ্ছা, ঠাকুরগাঁও। আচ্ছা, এরপরে হচ্ছে, হ্যাঁ, নিচে চলে আসেন। নিচে এবার এখানে হচ্ছে বিভাগ আর জেলা লিখে দেন। জেলা আর বিভাগ নিচে, নিচের নিচের ঘরে, সিটির উপরেরটায়। হ্যাঁ, এখানে আপনার জেলার নাম এবং বিভাগ লিখে দেন।
হ্যাঁ, দেখছি। আচ্ছা, এবার হচ্ছে সিটি। সিটিটা লিখে দেন। সিটি হচ্ছে ঠাকুরগাঁও। এবার আপনার পোস্ট কোড লিখে দিবেন, আপনার পোস্ট কোড ভোটার আইডি কার্ডে আছে, হ্যাঁ? পোস্ট কোড জিপ কোড একই জিনিস। যেটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওকে। এবার নিচের দিকে আসেন। আচ্ছা, এই যে আপনার যে ফোন নম্বরের জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ, এতটুকু রাখেন। আচ্ছা, ফোন নম্বরের এখানে হচ্ছে আপনার সঠিক ফোন নম্বরটা দিয়ে দিবেন। আর ফোন নম্বর দেওয়ার আগে এই যে মোবাইল নাম্বারের আগে যে +880 লেখা আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে কোন কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ওকে। আচ্ছা, এবার বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে তারপর আপনাদের ফোন নম্বরটা দিবেন। আপনি আপনার ফোন নম্বরটি লিখে দেন প্লিজ। হ্যাঁ, লিখছি। আচ্ছা, ওটা সঠিক আছে। তাহলে এবার হচ্ছে ভেরিফিকেশন কোডের জন্য এখানে সেন্ড কোডে ক্লিক করেন। আচ্ছা, যে কোডটা চলে এসেছে এই কোডটা এখানে দিয়ে দিবেন। কোডটা দিয়ে দেওয়ার পরে এবার নেক্সটে ক্লিক করবেন। কোডের আগে পরে স্পেস আসছে মনে হয়, আগে হয়তো স্পেস চলে এসেছে কিনা একটু খেয়াল করবেন। এই যে স্পেস চলে এসেছিল, দেখছেন? এবার নেক্সটে ক্লিক করবেন। জি। ওকে, কোড দেওয়া হয়ে গেলে এবার পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি। এবার আসবে হচ্ছে আপনার ইউজার নেম দিয়ে দিছে ইতিমধ্যে মেইল থেকে। এবার হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে, ঠিক আছে? আপনি কোন একটা পাসওয়ার্ড খাতা কলমে লিখে ফেলেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এখন। বা যদি মুখস্থ থাকে সেই পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই অবধি হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। আগে থেকে চাপ দিয়েন না, আপনি কিন্তু সবার রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, সবাইকে রিপ্রেজেন্ট করছেন আপনি, তাই একটু ধীর স্থির থাকতে হবে, ঠিক আছে? সবাইকে দেখতে দিতে হবে। আচ্ছা, আর এখানে খবরদার ভুলেও অযথা ব্যাক বাটনে চাপ দেওয়া যাবে না। একবার যদি পিছনে চলে যায় তাহলে কিন্তু সব আবার করা লাগবে, বুঝলেন? জি আচ্ছা, জি, বুঝছি। তো পাসওয়ার্ডের পরে দেখেন সিকিউরিটি কোশ্চেন আছে, হ্যাঁ। এই সিকিউরিটি কোশ্চেনে হচ্ছে আপনাদের ক্লিক করতে হবে, সিকিউরিটি কোশ্চেন। হুম, এই যে সিকিউরিটি কোশ্চেন আছে, সিকিউরিটি কোশ্চেন আপনাদের সিলেক্ট করে দেন এখানে অনেকগুলো প্রশ্ন পাবেন যে আপনার ছোটবেলার বড় হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম অফ ইউর এল্ডেস্ট চাইল্ড, ঠিক আছে? আপনার প্রথম বড় সন্তানের বা আপনার চাইল্ড, আপনার বড় সন্তানের নাম কি, বা আপনার আহ, স্ত্রীর বাবার নাম কি, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। তো এরকম যে কোনো একটা প্রশ্ন আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এটার উত্তর করবেন। এই উত্তরটা আপনিই জানবেন শুধুমাত্র পৃথিবীতে, এরকম হবে উত্তরটা, ঠিক আছে? তো যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে নেন, পড়েন, পড়ে যে কোনো একটা সিলেক্ট করেন। আপনাদেরকেও নিজেদের মতো পড়ে পড়ে সিলেক্ট করতে হবে। এটা এমন না যে এগুলোর ধরাবাঁধা উত্তর আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের যদি অ্যাকাউন্ট কখনো হ্যাক হয়ে যায় বা কোনো সমস্যা হয় তখন সেই অ্যাকাউন্ট উদ্ধার করতে, পুনরুদ্ধার করার জন্য এই সিকিউরিটি কোশ্চেন প্রয়োজন হয়, বুঝলেন? জি। আচ্ছা, আপনি যে কোনো একটা সিলেক্ট করে এখানে নাম দিয়ে দিবেন।
জি, এটাও হয়েছে। আচ্ছা, এবার নিচের দিকে চলে আসেন। নিচে আছে হচ্ছে এবার আইডি ডিটেলস। এখানে হচ্ছে মূল মন্ত্রটা। বাংলাদেশ। আচ্ছা, এবার এখানে আমাদের আইডিতে সিলেক্ট করেন তো। আইডি টাইপ ওখানে সিলেক্ট করেন, হ্যাঁ। আইডি টাইপের এখানে যদি সিলেক্ট, আচ্ছা এখানে না, এখানে না, এটা তো বাংলাদেশ সিলেক্ট করবেন, হ্যাঁ। ওখানে কান্ট্রিটা বাংলাদেশই থাকবে সবসময়। এখানে আইডি টাইপটা সিলেক্ট করবেন, আইডি টাইপ। আইডি টাইপে গেলে দেখবেন এখানে আসছে আসছে ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট, ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, হ্যাঁ। এখানে যাদের ওই যে পেপার ন্যাশনাল আইডি কার্ড আছে না, তারা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন, যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট সিলেক্ট করবেন, যাদের স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড আছে তারা স্মার্ট আইডি কার্ড সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আপনার কোনটা আছে জিন্নাত, আপনি সেটা সিলেক্ট করবেন। স্যার আমার তো স্মার্ট এনআইডিটা নাই, এমনি যেটা আছে ওটা আছে। তাহলে ন্যাশনাল আইডি কার্ডই সিলেক্ট করেন। হ্যাঁ, ওকে। এবার এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দেন। জি, এখানে দিছি। আচ্ছা, এবার এখানে এই কার্ডের যে নাম্বারটা এটা কপি করে ফেলেন, হ্যাঁ। এটা পরে আমাদের প্রয়োজন হবে। জি, এবার নেক্সট দিব। হ্যাঁ, এবার নেক্সটে চলে যাবেন। নেক্সট আসছে। স্যার এই যে আসছে এখানে, এবার কি করব? আচ্ছা, এবার এখান থেকেও আমরা সিলেক্ট করব হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এবং এটা বিজনেস অ্যাকাউন্ট না, কারণ আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছি না। এরপরে আমাদের কারেন্সি এখানে থাকবে হচ্ছে বাংলাদেশ, বিডিটি, কান্ট্রি তো বাংলাদেশ থাকবেই। এবার হচ্ছে আমাদের এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, নিচে দেখবেন ব্যাংক নেম ওইখানে সাজেশনে আছে। সব বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংকের সাজেশন আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন, হ্যাঁ। ব্যাংক নেমটা সিলেক্ট করে নেন, হ্যাঁ। এখানে আপনি চাইলে সার্চও করতে পারেন, হ্যাঁ। যেটা সিলেক্ট করছি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এখানে ব্রাঞ্চ নেম দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, আপনার নাম আছে এখানে। এরপরে হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, হ্যাঁ। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন।
তো এখানে যে নাম্বারের পরে স্পেস আছে, স্পেস দেওয়া লাগবে না না, নাকি স্পেস দিবেন সরাসরি? না। যেটা হয়েছে এবার। আচ্ছা, এবার হচ্ছে এই যে আইডি টাইপ, এখানে আইডি টাইপে ক্লিক করেন, আইডি টাইপে সিলেক্ট করেন। যদি এখানে আইডি টাইপ হয় হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা স্মার্ট কার্ড, যে কোনো একটা, তাহলে আইডি থাকবে, তাই না? আর যদি স্মার্ট কার্ড, যদি পাসপোর্ট হয় তাহলে পাসপোর্ট সিলেক্ট করবেন। তো যেহেতু আপনার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে, তাই এটা আইডিই থাকবে। ওকে। হ্যাঁ, জি আইডি সিলেক্টেড থাকা অবস্থায় এবার হচ্ছে এখানে আপনার আইডি নাম্বারটা পেস্ট করে দেন, মনে আছে? কপি হ্যাঁ করে হ্যাঁ রাখতে বলেছিলাম, হ্যাঁ। জি দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এটা দেওয়ার পর এই যে আই অ্যাগ্রি, এখানে ক্লিক করবেন। আই অ্যাগ্রি, আই অ্যাগ্রি দুটোতেই সিলেক্ট করে দিয়ে এরপরে নেক্সট সাবমিট করে দিবেন। এই হচ্ছে ফাইনালি আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন, কংগ্রাচুলেশন যে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল। এবার এখানে বলছে ফার্স্ট অপশনের মধ্যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। আপনার যে আবেদনপত্রটা ছিল সেটা কিন্তু সফলভাবে কি নিবন্ধিত হয়ে গেছে। এরপরে আসছে কি, রিভিউ এন্ড প্রসেস। হ্যাঁ, যে আপনার এই অ্যাকাউন্টটা রিভিউতে আছে, প্রসেস আছে, এটা হচ্ছে আপনাকে নেক্সট সেভারাল ডেজ, আগামী কয়েক কর্মদিবসের মধ্যে জানানো হবে। এরপরে আমরা এই যে আমাদের অ্যাকাউন্ট পারমিটেড হয়ে গেলে, অ্যাপ্রুভ হয়ে গেলে, তখন আমরা 3 নম্বর ধাপ অর্থাৎ পেমেন্ট রিসিভ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা চলে যাব জিমেইল অ্যাপের মধ্যে। এটা আস্তে কেটে দিয়ে জিমেইল অ্যাপের মধ্যে চলে যান, হ্যাঁ, একদম। হুম, ব্যাক বাটনে আসার দরকার নেই, জাস্ট কেটে দেন। কেটে দিয়ে এবার চলে আসেন জিমেইল অ্যাপের মধ্যে। স্যার আছে। দেখেন, দুটো মেইল আসছে প্রথমে, একটা, দ্বিতীয় দ্বিতীয় মেইলটা ওপেন করেন, পেওনিয়ার ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এখানে আপনাকে মেইল ভেরিফাই করতে বলছে, নিচে আসেন এবং মেইল ভেরিফাইতে ক্লিক করেন, ভেরিফাই মাই মেইল, হ্যাঁ, এখানে ক্লিক করেন, ভেরিফাই মাই ইমেইল, হ্যাঁ, ক্লিক করলে আমাদের ইমেইলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, এই যে ভেরিফাই হয়ে গেল, হ্যাঁ, ব্যাকে চলে আসেন, আমাদের ইমেইল ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা, ব্যাকে চলে আসেন। আচ্ছা, এবার প্রথম মেইলটাতে যান। আচ্ছা, এখানে কি বলছে? আহ, আচ্ছা, উই আর রিভিউইং ইওর অ্যাপ্লিকেশন। আপনার অ্যাপ্লিকেশনটা ওরা রিভিউ করছে, ইট উইল টেক আপ টু 3 বিজনেস ডেজ। এটা 3 কর্মদিবস বা 3 কার্য দিবস সময় নিবে আপনার এই পুরো তথ্যগুলো দেখার জন্য। হ্যাঁ, আর আপনার কাস্টমার আইডিও যে ওখানে দিয়ে দিছে, যে আপনি কত নম্বর সিরিয়ালে আছেন, কত নম্বর আইডি আপনার, হ্যাঁ। আচ্ছা, এবার আপনি চলে আসেন গুগল ক্রোমের মধ্যে। গুগল ক্রোমের মধ্যে চলে আসেন, হ্যাঁ। এবার উপরে চলে যান, একদম উপরে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাব নেন। হ্যাঁ, ট্যাব নিয়ে এবার পেওনিয়ার অ্যাকাউন্টে আমাদের লগ ইন করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে গুগলে সার্চ করব পেওনিয়ার বিডি। নিচের দিকে চলে আসেন। আচ্ছা, এই যে বিশ্বব্যাপী, এটাতে সিলেক্ট করেন। আচ্ছা, এবার উপরে 3 লাইন আইকনে ক্লিক করেন, উপরে ডান দিকে 3 লাইন, 3টে লাইনের যে আইকনটা আছে ওখানে ক্লিক করেন। ক্লিক করলে, ক্লিক করেন আবার। পেওনিয়ার অ্যাকাউন্টে পেওনিয়ারের ডান দিকে উপরে, হ্যাঁ, এবার এখান থেকে আপনি হচ্ছেন লগ ইন করবেন, পেমেন্ট কাউন্সিল, গ্রাহক বিন্দু, ফি সমূহ আজ থেকে শুরু করুন। এই যে নিচের দিকে ইতোমধ্যেই কোনো অ্যাকাউন্ট আছে, সাইন ইন করুন, এই যে লেখা না সাইন ইন করুন, ওইখানে ক্লিক করবেন।
আজ থেকে শুরু করণের নিচে যে সাইন ইন লেখা আছে ওখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার হচ্ছে আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আপনি ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে ফেলুন। আচ্ছা, এগুলো থেকে সবাই নোট করে নেবেন যে যে যার মতো যে কি কি লাগবে, কিভাবে করবেন। হ্যাঁ, এই বিষয়গুলো খাতা কলমে নোট করে ফেলবেন। আচ্ছা, এবার টু স্টেপ ভেরিফিকেশন কোড আসবে আপনার ফোন নম্বরে। নিচের দিকে আসেন। হ্যাঁ, টার্ন অন, টার্ন অনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার এখন ভেরিফিকেশন কোড, এই যে একটা কোড আসবে আপনার নাম্বারে, কোডটা দিয়ে দিবেন। জি অনেক স্যার। ক্ষেত্রে যদি কোড না আসে, অনেক সময় আসে না, সেক্ষেত্রে এই প্রথমটা, সেক্ষেত্রে দেখবেন আপনাদের 24 ঘন্টা পরে পুনরায় লগ ইন করার চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে? প্রথমটা কপি করে নিয়েছিলেন? না স্যার, কপি নেই। আচ্ছা, এই যে 7 1 সেভেন 7 ওয়ান 7 ডাবল সেভেন 1। ফাইভ ওয়ান জি স্যার, এখন এটা আছে রিকভারি কোড এন্ড সেভ প্লেস। আচ্ছা, এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। হ্যাঁ, এই যে যে রিকভারি কোড, এটা কপি করে ফেলেন এবং স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি এটা কপি করে ফেলেন। জি স্যার, কপি। কপি করেছেন? জি স্যার। ওকে, এবার ওকে দিয়ে দেন। হ্যাঁ, এই কোডটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে তখন আপনি এই কোড দিয়ে রিকভার করতে পারবেন, এটা সবার ক্ষেত্রেই। হ্যাঁ, জি স্যার। হুম। এবার এখানে আপনার অ্যাকাউন্ট এখনো ই হয় নাই। আপনি যদি হোমে উপরে বাঁ দিকে দেখেন, থ্রি লাইন আইকন আছে, ওখানে ক্লিক করেন। হুম, এখানে আর কোনো অপশন আছে হোম বাদে? না স্যার। কারণ অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ হয় নাই তাই। এবার ওটা ক্রস চিহ্নে ক্লিক করেন। আচ্ছা, এখন হচ্ছে আপডেট নাও, এখানে ক্লিক করেন। ক্লিক করলেন? ক্লিক করার পরে এই যে আমরা সিকিউরিটি কোশ্চেন দিয়েছিলাম, মনে আছে একটা, যে একটা জি। প্রশ্ন সিলেক্ট করে উত্তর দিয়েছিলাম, এইখানে সেই বিষয়টাই করতে হবে। এখানে 3টা প্রশ্ন সিলেক্ট করতে হবে এবার। তো 3টা প্রশ্ন সিলেক্ট করে উত্তর দিয়ে দিবেন। হ্যাঁ, করেন এটা।
তিনটা সিলেক্ট করে দিয়ে দেন এখানে চেঞ্জে ক্লিক করে দিবেন। স্যার এই কোশ্চেন গুলো কি আমার মনে রাখা লাগবে? হ্যাঁ একদম, আপনি চাইলে লিখে রাখেন আগে, হ্যাঁ লিখে ফেলেন, এগুলো অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকে। যে যে অ্যাকাউন্ট তৈরি করবেন প্রত্যেকেরই কিন্তু এটা মনে রাখা লাগবে, সেভাবেই কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার সময় প্রত্যেকটা ডিটেলস নোট করে ফেলবেন সবাই। স্যার কোড আসছে একটা, এই কোডটা। হ্যাঁ হ্যাঁ, কোড যদি এখন আসে তাইলে পরেই করেন, কপি করে ফেলেন, কপি করে এই যে এখানে দিয়ে দেন, এটা লাস্ট ভেরিফিকেশন। জি জি দিছি এখানে। আচ্ছা, এবার হচ্ছে এটা ই করবেন, এখানে সিকিউরিটি, আচ্ছা ডান দিয়ে দেন এখানে। সিকিউরিটি কোশ্চেন আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারতেন, বাট ডান দিয়ে দিলেন। তো এখন কি হলো এখানে, আপডেট ইওর সিকিউরিটি সেটিংস, আপনি সিকিউরিটি সেটিংস আপডেট দিয়ে দিলেন। এবার লেটস গো তে ক্লিক করেন, হ্যাঁ আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে। লেটস গো তে ক্লিক করেন। আচ্ছা, এবং এখন লেটস গো তে ক্লিক করার পরে আপনার হচ্ছে কি হলো, অ্যাকাউন্টে চলে আসলেন। এবার আপনি জিমেইলে চলে যান। ব্যাকে আসেন। আচ্ছা, হুম, দেখেন ইওর অ্যাপ্লিকেশন টু পেনিয়ার, আচ্ছা এই দ্বিতীয়টা ওপেন করেন। হ্যাপি টু নো উই হ্যাভ অ্যাপ্রুভড ইওর অ্যাকাউন্ট, দেখেন ওই যে উপরে লেখা আছে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, হ্যাঁ এই যে উই উই আর হ্যাপি টু লেট ইউ নো দ্যাট, এতই করেন না। ইয়োর অ্যাপ্লিকেশন। উই আর হ্যাপি টু নো, হ্যাপি টু লেট ইউ নো that we have approved your application for a Payoneer account, হ্যাঁ আপনার Payoneer অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন ওরা অ্যাপ্রুভ করে দিছে। এবার হচ্ছে ব্যাকে চলে আসেন। আপনি এই যে মাত্র যে ভেরিফিকেশন কমপ্লিট করলেন, ওই ভেরিফিকেশনের মেইলটাই যে এখন ওই যে ওখানে দিছে টু স্টেপ ভেরিফিকেশন, যেটা আপনি অন করছেন। আচ্ছা, দেখলেন? আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসেন, আমাদের সবকিছু ওপেন হয়ে গেছে, সবকিছু তৈরি করা শেষ। পেওনের অ্যাকাউন্টে চলে আসলেন। এবার হচ্ছে আমরা পেওনের অ্যাকাউন্টের A to Z সবকিছুর অ্যাক্সেস পেয়ে গেলাম। ওকে, জি জি হোমে চলে আসছে। হ্যাঁ। তো হোমের মধ্যে আমরা কি দেখতে পারবো, আমরা এক এক করে দেখি। হোমের মধ্যে আমরা জানতে পারবো আমাদের ব্যালেন্স কয়েকটা ওই যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ লেখা আসছে উপরে। তো এখানে আমরা জানতে পারবো আমাদের ব্যালেন্স কোন কোন কারেন্সিতে, ইউএসডি, ইউরো এবং জিবিপি তে আমরা আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো। নিচের দিকে আসে আর একটু। হুম।
নিচের দিকে আসলে আপনারা আরো দেখতে পারবেন যে আপনার এখানে লেটেস্ট আপডেট, আপকামিং কোনো ট্রানজাকশনের তথ্য পাইলে সেটা জানতে পারবেন। এখানে আপনি কোন কান্ট্রির কোন কারেন্সির ভ্যালু এখন বর্তমানে কত সেটা জানতে পারবেন। যেমন ইউরোর এখানে এই যে মাঝখানে যে তীর চিহ্নটা আছে না, ওইখানে ক্লিক করেন, এটা হচ্ছে অদল বদল করে দেয় এটা। হ্যাঁ, এবং ইউরোর ওইখানে সিলেক্ট করে বিডিটি দেন। শেয়ার করছি। করছেন তো, বুঝলাম। এই যে ইউরো, ইউআর যেটা আছে, ওইখানে সিলেক্ট করে বিডিটি দেন। এখানে হুম, ক্লিক করবো এখানে। হ্যাঁ, ওখানে অবশ্যই ক্লিক করেন, ক্লিক করে ওখানে বিডিটি সিলেক্ট করবেন। দেখেন বিডিটি আছে। এখানে সিলেক্ট করছি। তাইলে এখানে দেখতে পারবেন লাস্ট 7 দিনে আচ্ছা, বাংলাদেশের অর্থের পরিমাণ, মানে ভ্যালু কেমন সেটা দেখতে পারবেন, $1 কত টাকা সেটা দেখতে পারবেন। হ্যাঁ, জি স্যার। ওকে। তো আমরা নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কারেন্সি ভ্যালু, রেট, বর্তমান ব্যালেন্স, এগুলো দেখতে পারবো। এবার উপরের দিকে যান। উপরে গিয়ে এবার উপরে বাঁ দিকে দেখেন থ্রি লাইন আইকন আছে, হোমের পাশে থ্রি লাইন আইকন। ওখানে ক্লিক করলে এবার একটু ভিন্ন চিত্র দেখতে পারবেন। জি স্যার, জি। খেয়াল করেছেন? হ্যাঁ, ভিন্ন চিত্রটা কি? ভিন্ন চিত্র হচ্ছে আগে আমাদের ছিল শুধু হোম, এখন আছে কি গেট পেইড, পে, কার্ডস, এগুলো আছে। তো এবার আমরা গেট পেইড এর মধ্যে ক্লিক করব। এগুলো অবশ্যই প্রত্যেকটা সম্পর্কে আপনারা ইউটিউবে রিসার্চ করে নিজেরা নিজেরা দেখবেন। তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি। গেট পেইড হচ্ছে আমরা অন্যের থেকে অর্থ গ্রহণ করার জন্য গেট পেইড, পে অ্যান্ড গেট পেইড, প্রদান করো এবং নিজে অন্যের থেকে দান পাও, এই বিষয়টা হচ্ছে গেট পেইড। হ্যাঁ, যে অন্যের থেকে টাকা গ্রহণ করা, আর পে মানে প্রদান করা। তো এই গেট পেইড এর মধ্যে যদি কারোর থেকে আমাদের অ্যামাউন্ট রিসিভ করতে হয়, তাহলে এখানে সেন্ড, প্রথমে আছে সেন্ড অ্যান্ড ম্যানেজ ইনভয়েস। এখানে আমরা তাদেরকে তালিকা তৈরি করে দিতে পারি কোন কোন কাজের জন্য কত কত টাকা কি আমরা নিচ্ছি সেটা। তারপরে নিচে আছে রিকোয়েস্ট পেমেন্ট, আমরা কারোর অ্যাকাউন্টে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাইতে পারি। কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো যায়, কিভাবে ইনভয়েস পাঠানো যায়, এগুলো ইউটিউবে দেখবেন বসে বসে। এগুলো আপনাদের জি স্টাডি টাস্ক। এবার আছে রিসিভিং অ্যাকাউন্টস, আপনারা যে অ্যাকাউন্ট নাম্বার দিবেন কাউকে মানি রিসিভ করার জন্য, সেই অ্যাকাউন্ট নাম্বার পাবেন কোথা থেকে? এই যে রিসিভিং অ্যাকাউন্টস এ ক্লিক করেন, রিসিভিং অ্যাকাউন্টস। রিসিভিং অ্যাকাউন্টস এ ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি গেট স্টার্ট, গেট স্যার। স্টার্টে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনি কোন কোন কারেন্সি, নেক্সটে ক্লিক করেন। হুম, এখান থেকে আপনি কোন কোন কারেন্সি, এখানে 3টে আসছে, এরপরে আবার 5টা আরো বাড়বে। তো এখানে আপনি কোন কোন কান্ট্রির কারেন্সির জন্য আপনি অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছেন, সিলেক্ট করে দেন। ইউএসএ, তারপর নিচে ইউরো, ইউকে, সবগুলো সিলেক্ট করে দেন। সবগুলো সিলেক্ট করে দিলে বা যে কোনো একটা বা দুটো সিলেক্ট করে যদি নেক্সটে ক্লিক করেন, তাহলে হবে কি আপনার এই, নেক্সটে ক্লিক করে দেন, তাহলে এই কয়টা কারেন্সির জন্য আপনি অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন। তখন আপনি অ্যাকাউন্ট নাম্বার দিলে ক্লায়েন্টরা আপনার এই সে কি বলে ইউএসডি তে বা ইউরোতে বা জিবিপি বা এমএক্সএন, এই কারেন্সিতে হচ্ছে আপনাকে পে করতে পারবে, বুঝলেন? জি তো বুঝতে পারছি। রিকোয়েস্ট সাবমিট এখনই করেন না, এটা আগে ইউটিউব দেখবেন, স্টাডি করবেন, তারপর রিকোয়েস্ট করে আহ, এটা কনফার্ম করবেন। ওকে, ব্যাকে চলে আসেন। এটা হচ্ছে গেট পেইড। আর যে আপনাকে পে করবে তার প্রোফাইলটা কিরকম হবে বা সে কিরকম দেখবে, ব্যাকে আসেন। উপরে কেটে দেন, তাইলেই হয়ে যাচ্ছে। উপরে বাঁদিকে কেটে দেওয়ার অপশন আছে। হ্যাঁ, এবার হচ্ছে ব্যাকে আসেন। হ্যাঁ, এবার উপরে বাঁ দিকে যে থ্রি লাইন আইকন আছে সেখানে ক্লিক করেন। তো গেট পেইড হচ্ছেন আপনি ক্লিক করলেন, এবার যে আপনাকে টাকা দিবে সে ক্লিক করবে পেতে। পে, আপনি পেতে ক্লিক করেন। এবার পে হচ্ছে টাকা দেওয়ার জন্য, আর গেট পেইড হচ্ছে টাকা নেওয়ার জন্য। এবার পেতে হচ্ছে আপনি কাকে পাঠাবেন, পে টু এ রিসিপিয়েন্টস পেওনিয়ার অ্যাকাউন্ট, যে গ্রাহকের পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তাহলে প্রথম অপশন। ঠিক আছে, পেমেন্ট রিকোয়েস্ট রিসিভড, যে আপনার অ্যাকাউন্টে যদি কেউ পেমেন্ট রিকোয়েস্ট দেয় তাহলে পরে পেমেন্ট রিকোয়েস্ট পাবেন।
তারপর এখানে পে টু রেসিডেন্টস ব্যাংক অ্যাকাউন্ট, যদি আপনাকে কেউ ব্যাংক অ্যাকাউন্ট দেয় আপনি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন, বা আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেন এখান থেকে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সে কি করবে, পেওনিয়ার থেকে টাকা পাঠাইতে পারবে। এরপরে পে ভ্যাট, এই যে এখানে পে ভ্যাট, যদি ভ্যাট পে করতে হয় তো সেক্ষেত্রে সে এইখান থেকে পে করতে পারবে, ঠিক আছে। ব্যাকে চলে আসেন, এবার উপরে বাঁদিকে ক্লিক করেন, হ্যাঁ, থ্রি লাইন আইকনে ক্লিক করেন, এবার আছে কার্ডস, কার্ডসে ক্লিক করেন, ফাইনাল। ঠিক আছে, আর বাদ বাকি অপশনগুলো আপনারা দেখে নিন ইউটিউব থেকে, আমি কার্ডস পর্যন্ত একটু আলোচনা করে দিচ্ছি। কার্ডের ব্যাপারটা কি দেখেন, আমরা লাস্ট অপশনটা পড়ি, হ্যাঁ। তো এখানে আছে পে ফর সার্ভিস এক্সপেন্স, মানে কি কি করতে পারবো কার্ড দিয়ে সেটা বলা আছে এখানে। আর কার্ড আমরা পাবো কেমনে? টু অর্ডার এ পেমেন্ট কার্ড, পেমেন্ট কার্ড আবেদন করার জন্য বা পেমেন্ট কার্ড পাওয়ার জন্য এখানে রিসিভ আ পেমেন্ট অফ অ্যাটলিস্ট 100 ইউএসডি, ঠিক আছে। পেমেন্ট $100 একটা পেমেন্ট রিসিভ করেন, অর্থাৎ আপনি 10,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকায় বের করে ফেলেন, জিরো করে ফেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে $10,000 যে লেনদেন হইলো, হ্যাঁ, এই লেনদেনের জন্যই কি হবে, এই 6 মাসের, আগামী 6 মাসের মধ্যে যদি লেনদেন হয় তাহলে আপনি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর কার্ডের জন্য আবেদন করলে এই কার্ড আপনার এখানে 20 থেকে 25 আহ দিনের মধ্যে, 15 থেকে 20 দিনের মধ্যে হচ্ছে কার্ড চলে আসবে, বুঝতে পারলেন। জি। তারপরে হচ্ছে আপনি কার্ডটা হাতে পেয়ে যাবেন 15 থেকে 25 কার্য দিবসের মধ্যে কার্ড হাতে পেয়ে গেলে তখন হচ্ছে আপনার এখানে একটা অপশন আসবে কার্ড অ্যাক্টিভেশন, হ্যাঁ। তখন আপনি কার্ডের নাম্বারটা এখানে দিলে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারলেন। কিন্তু কার্ড যখন আপনি করবেন, অ্যাক্টিভ করবেন, তখন এই কার্ডের বাৎসরিক একটা চার্জ থাকবে, সেই চার্জটা হচ্ছে $29.95। $29.95, আমি ভুল বলেছিলাম শুরুতে, 20 দশমিক, খেয়াল ছিল না, এটা হচ্ছে $29.95, যেটা প্রায় 3,000 টাকার কাছাকাছি বছরে, ঠিক আছে। আর কার্ড ইস্যু করার জন্য এটা হচ্ছে আম, বাৎসরিক কার্ডের একটা ফি, কিন্তু প্রথমবার কার্ড ইস্যু করার জন্য, কার্ড বানানোর জন্য একটা ফি থাকে, সেটা হচ্ছে $9.95, প্রায় $10 মতো। এই দুইটা মিলায় প্রায় 4,000 টাকার মতো হচ্ছে আপনার খরচ হবে কার্ড আনলে। কিন্তু যদি আপনি প্রতি বছরেই $2,000 বা 2 লক্ষ টাকার বেশি লেনদেন করেন এখানে এই কার্ডের মাধ্যমে, তাহলে এই এক্সট্রা যে 4,000 টাকার, এটার একটা টাকাও আপনাকে দিতে হবে না। আপনি আপনার মতো জাস্ট লেনদেন করেন তাহলেই হচ্ছে, বুঝতে পারলেন। এই হচ্ছে কার্ডের বিশেষত্ব। এছাড়া এই কার্ড নিয়ে আপনারা যে কোনো কান্ট্রির যে কোনো এটিএম বুথ থেকে ক্যাশ আউট চার্জ ছাড়াই কি অর্থ আহ, লেনদেন বিনিময় আদান প্রদান করতে পারবেন, বুঝলেন। অর্থ শপিং করতে পারবেন, ঠিক আছে, যে কোনো কাজই করতে পারবেন। আর এই কার্ড যে আমাদের লাগবে এমনটা না, এই কার্ড না আনলেও চলে, কারণ এই কার্ড ছাড়া আপনি চাইলে আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, আপনি কার্ড ছাড়া এইখান থেকে মানে আপনার যে পেওনিয়ার অ্যাকাউন্ট এটাকে বিকাশে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বিকাশে কেমনে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা যায় ইউটিউব দেখলেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল ওভারঅল আমাদের কাজ। উপরে কার্ডের থেকে বাঁদিকে ক্লিক করেন থ্রি লাইন আইকনে, আমরা অন্য অন্য অপশন নিয়ে একটু কথা বলি। হুম, এখানে আছে এক্সপেন্স বাজেট, আর একটা হচ্ছে এটা হচ্ছে খরচের একটা হিসাবের জায়গা, এটা নতুন আসছে, এটা এক্সপ্লোর করবেন আপনারা। আর উইথড্র অ্যান্ড কনভার্ট, এটা হচ্ছে কোনো কারেন্সিকে আপনি যদি অন্য কারেন্সিতে কনভার্ট করে নিতে চান তাইলে এই অপশনটা, আর একটা হচ্ছে উইথড্র, যদি এখান থেকে উত্তোলন করতে চান তাইলে এই অপশনটা, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে আপনারা একটু ইউটিউবে দেখবেন, এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না, হোমে চলে যান। আমাদের কাজ এখানে শেষ। এভাবে মূলত আমাদের পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। আর পেমেন্ট গেটওয়েটা আমরা ফাইবার, আপওয়ার্ক এবং অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যেও অ্যাড করতে পারবো। পেমেন্টের ওখানে গিয়ে আমাদের যে পেওনিয়ার অ্যাকাউন্টটা ওটা লগ ইন করার ভঙ্গিতে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিতে হয়, ব্যাস, তাহলেই অ্যাড হয়ে যাবে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা, বুঝতে পারলেন। জি স্যার। এই হচ্ছে বিষয়। জি, তো আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই। আজকের ক্লাসে আসলে মুখস্থ করা বা বোঝার মতো কিছু ছিল না, আজকের ক্লাসের প্রত্যেকটা কাজই হচ্ছে একটার পরে আরেকটা ধাপ, যে এরপরে কি দিব, তারপরে কি দিব, কোথায় কি দিব, এই বিষয়গুলা। এবং এগুলো আগে খাতা কলমে নোট করতে হবে আপনাদের, তারপরে আপনারা কাজ করবেন। বুঝতে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমি একটু স্যার বাকিদের থেকে রেসপন্স নিয়ে নিই। সবাই একটু চ্যাট সেকশনে জানাবেন আজকের ক্লাসের মূল আলোচনাটুকু বুঝতে পেরেছেন কিনা, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। জি জিনাত বলেন। স্যার প্রশ্নটা হলো, স্যার এখানে যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে ওইটা কি আমাকে কালেক্ট করতে হবে? ব্যাংক স্টেটমেন্ট লাগবে না আপনার, আপনার তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, আর লাগবে কি করতে? যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হইতো, যদি ঠিকানা যাচাই করার জন্য আরো তথ্য চাইতো তখন লাগতো।
ও, স্যার আমার কি এখন আর ফেস ভেরিফিকেশন করা লাগবে এনআইডি দিয়ে বা এরকম কোনো কিছু? না, যদি লাগে তাহলে করবেন, আর না লাগলে তো করবেন না, প্রয়োজন নেই, ঠিক আছে? স্যার তার মানে আমার আমার যে অ্যাকাউন্ট হইলো এটা কি ভেরিফাইড অ্যাকাউন্ট হয়েছে না হ্যাঁ, এখন? অ্যাপ্রুভ হয়ে গেছে। ও, জি স্যার। ভুলভাল তথ্য দিলে কখনোই অ্যাপ্রুভ হবে না। এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন সবাই, ঠিক আছে? স্যার তার আমি চাইলে এখন মনে করেন আমার অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আমি আরেকবার বলে দিই, যদি কেউ ভুল তথ্য দেন, মনে করেন এটা সেই ফেসবুকের মতো জরিনা সকিনা নামে অ্যাকাউন্ট তৈরি করার মতো অ্যাকাউন্ট, তাইলে কিন্তু ভুল ভাবছেন। এখানে ভুলভাল যদি তথ্য দেন তাইলে কিন্তু শেষ, অ্যাকাউন্ট আর তৈরি হবে না। স্যার 4,000 টাকা দিতে হবে অ্যাকাউন্টের জন্য? না, 4,000 টাকা দিতে হবে না ভাই। আপনি যদি লেনদেন করেন, 1 বছরে যদি 2 লাখ টাকা লেনদেন করেন, তাহলে তো আপনার 4,000 টাকা দিতে হবে না এখানে, তাই না? আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার বাবার নামে বা মায়ের নামে, যার অ্যাকাউন্ট আছে তার নামে তৈরি করবেন, আপনার হাজবেন্ড থাকলে হাজবেন্ডের নামে তৈরি করবেন, ঠিক আছে? এরকম হবে ব্যাপারটা। আচ্ছা, তো আমি স্যার আজকের আমার একটা জি, স্যার আমি যদি কার্ডের জন্য আমার 10,000 টাকা এখানে লেনদেন করি তো সেই 10,000 টাকা থেকে আমার কোনো কস্ট কাটবে বা ফি? না না, এখানে কোনো ফি কাটবে না। আপনি $100 নিয়ে $100 আবার বের করে ফেলতে পারবেন। $100 হয়তো এক জি স্যার। ডলার ট্রানজেকশন ফি নিতে পারে, সম্ভাবনা আছে। মানে 100 টাকার মতো হয়তো কাটতে পারে 10,000 টাকায়, জি স্যার। জি বা কম বেশি হইতে পারে, আমার এক্সাক্ট জানা নাই। জি স্যার। আচ্ছা, আহ জি, আমি আজকের ক্লাসে যে মূল আলোচনাটা স্টপ করছি, তারপর প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি।